ঠিক আছে। তো চলেন যাই যে কম্পিটিটর অ্যানালাইসিস। আমি যদি প্রিভিয়াসটি একটু রিকল করি যে কম্পিটিটর মানে কাদের বোঝাতে চাচ্ছে যে আমার কারা কম্পোনেন্ট আছে বা আমার কারা কম্পিটিটর আছে। আর অ্যানালাইসিস মানে তো আমরা জানি যে পর্যবেক্ষণ করা। এখন আমার বা আপনার কম্পিটিটর বা কম্পোনেন্ট কারা হবে? অ্যাকচুয়ালি আমাদের না, আমরা সবার আগে কী করেছি, আমাদের কাছে নিশ আছে। হ্যাঁ, নিশের এগেইনস্টে আমরা কি করেছি বলেন তো? কিওয়ার্ড রিসার্চ করেছি। ওই কিওয়ার্ড রিসার্চের উপর বেস করে আমরা বিভিন্ন ম্যাট্রিক্স অ্যাড করেছি এবং আমরা ওই কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডের ইন্টেন্ট অনুযায়ী কী লিখবো, কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লিখে কন্টেন্টটা পাবলিশ করব। বাট ওইটার আগে আমার বুঝতে হবে না যে আচ্ছা আমি যে কিওয়ার্ডটা চুজ করবো, আমি 100টা 10টা 20টা কিওয়ার্ড চুজ করেছি। এখন কি বিষয় মাথায় রেখে আমি কিওয়ার্ড চুজ করবো যে আলটিমেটলি এই কিওয়ার্ডটা নিয়ে আমি আগাবো, ঠিক না? অর্থাৎ এই কিওয়ার্ডের এগেইনস্টে কারা কাজ করতেছে, যারা কাজ করতেছে কেমন কাজ করতেছে, আর যারা কম্পিটিটর আছে তাদের স্ট্রেংথ কোথায়, উইকনেস কোথায়, এই বিষয়টুকু। আর আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে একটা কিওয়ার্ড লিখে যখন আমি সার্চ করতেছি হয়তো বা 1 লাখ 1.5 লাখ 1 কোটি 10 কোটি রেজাল্টস আসতেছে, বাট সবাই কি আমার কম্পিটিটর? সবাই কি এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে না? আমরা বলেছিলাম না লং টেল কিওয়ার্ডের 2 to 6 ওয়ার্ডসের মধ্যে কোনো 2টা ওয়ার্ড মিলছে, 3টা ওয়ার্ড মিলছে, 4টা ওয়ার্ড মিলছে, গুগল কিন্তু তাদেরও শো করছে। বাট অ্যাকচুয়ালি যারা আমার কম্পিটিটর, অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা কীভাবে বের করছিলাম? অল ইন টাইটেল কোলন দিয়ে আমি অরিজিনাল অ্যাকচুয়ালি কিওয়ার্ডের কম্পিটিটর বের করছি। এখন হইতে পারে যে অ্যাকচুয়াল কম্পিটিটর আসছে 58টা 60টা 62টা এরকম, আমি 63 নম্বর পজিশনে আছে, আর আমি কি 62 61 60 এভাবে আগাবো না। আমরা টার্গেট করবো ফার্স্ট এসিআরপিতে যাবো। দ্যাটস বিকজ আমরা একটা কিওয়ার্ডের এগেন্সে প্রথম যে 10 জন আসতেছে তাদের স্ট্রেংথ কোথায়, তাদের উইকনেস কোথায়, এই বিষয়গুলো অ্যানালাইসিস করেছি। তাদের যেখানে উইকনেস আছে আমরা ওইখানেই কাজ করব অ্যান্ড ওই জায়গাটাই নেওয়ার চেষ্টা করব, ঠিক না? আচ্ছা, সো এই ক্ষেত্রে জেনারেল অ্যানালাইসিসটা আর অন পেজ অ্যানালাইসিসটা যদি বলি কাইন্ড অফ যে অন সাইট আর অন পেজ, এই দুইটার মধ্যে ডিফারেন্সেস আমরা জানি না? বলেন তো। অন সাইট মানে হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার নিয়ে যদি আমি কাজ করি, রোবটস টিএক্সটি সাইট মানে পুরো একটা পিলার নিয়ে। আর যদি আমি বলি যে অন পেজ মানে কি পার্টিকুলার স্পেসিফিক যে পেজটা আছে ওই পেজটার উপর। আচ্ছা, আরেকটা কথা বলেন তো যে আমরা এতটুকু তো বুঝেছি, এখন আরেকটা কথা হচ্ছে যে এসইওতে কয়টা পিলার আমরা বলেছিলাম বলেন তো? 4টা। কি কি? রিসার্চ, তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে প্রমোশন, তারপর হচ্ছে ইভালুয়েশন, ঠিক না? আচ্ছা, রিসার্চের মধ্যে কি পড়তেছে? কিওয়ার্ড রিসার্চ পড়েছে, আমার কিওয়ার্ডের এগেইনস্টে কম্পিটিটর অ্যানালাইসিস পড়েছে না? এটা তো আমার রিসার্চ। ইমপ্লিমেন্টেশনটা কি? যে আমার কিওয়ার্ডের এগেইনস্টে আমি কি করেছি, এটা কন্টেন্ট লিখছি প্রপারলি, ওই কিওয়ার্ডটাকে 6টা জায়গায় প্লেসমেন্ট করেছি, প্লেসমেন্ট করে কন্টেন্টটাকে পাবলিশ করেছি, ঠিক আছে? তো আমাদের কন্টেন্টও ডান। থার্ড থিং হচ্ছে প্রমোশন। প্রমোশনটা কি? প্রমোশনটাই হচ্ছে এই যে অফ পেজ অ্যানালাইসিস। আচ্ছা, এখানে অন পেজ আছে, অফ পেজ আছে, বলেন তো। আমিও এটা বলি না এখন অবধি, কিন্তু বলেন তো যে অন পেজ আর অফ পেজের মধ্যে ডিফারেন্সেসটা কোথায় হতে পারে? কি এটার মানে কি অন পেজ আর অফ পেজ মানে? এক্স্যাক্টলি, যে আমার ওয়েবসাইটের বাইরে যে আমি আমার ওয়েবসাইটের প্রমোশন বা মার্কেটিং করতেছি। সো অফ পেজকে বিভিন্ন নামে ডাকা যায়। আমি যদি একটু বলি, বিভিন্ন নামে ডাকা যায়। কেউ যদি একটু ভালোভাবে বলে, যেমন সবার একটা নেম, সবারই সব নামই সুন্দর থাকে, বাট কোনো একটা মেইন নেম থাকে, কোনো একটা নিক নেম থাকে না? হ্যাঁ, এরকম। সো কেউ যদি একটু ভালোভাবে কাউকে বলতে যায় সেটাকে বলা হচ্ছে অফ পেজ এসইও, এই কথাটা বলবে। হ্যাঁ, কেউ যদি একটু ক্যাজুয়ালি বলতে চায় তখন সেটাকে বলবে অফ পেজ এসইও। তখন আরেকটাকে যদি বলা হয় তাকে সেটাকে বলবে লিঙ্ক বিল্ডিং। একটু যদি খারাপভাবে বলতে চায় বা ক্যাজুয়ালি বলতে চায় তাহলে তাই সেটাকে বলবে ব্যাকলিঙ্ক। একদম যদি ক্যাজুয়ালি বলা যায় ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অফ পেজ এসইও মানে হচ্ছে অ্যাজ এ ডাটা এন্ট্রির কাজ, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ডাটা এন্ট্রির কাজই হচ্ছে কি অফ পেজ এসইও। বুঝতে পেরেছে তানজিলা ম্যাম? একটু এখানে দেখবো। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো 4টা সিনোনিমস আছে, অফ পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক, ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ডাটা এন্ট্রি, 4টা সিনোনিমস। সো কেউ যদি আমার অ্যান্সার শুনতে চায় যে আচ্ছা অফ পেজ এসইও অথবা লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাকলিঙ্ক এই 3টার মানে কি, এক কথায় অ্যান্সার দিতে গেলে আমি বলবো প্রমোশন করা, ঠিক আছে? এক কথায় হচ্ছে উত্তর হচ্ছে প্রমোশন তোমার সার্ভিস অথবা প্রোডাক্টের। তোমার সার্ভিস অথবা প্রোডাক্টের প্রমোশন করাকে বলা হচ্ছে কি
অফ পেজ এসইও অথবা লিঙ্ক বিল্ডিং অথবা ব্যাক লিঙ্ক করা। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার আমরা? সো এক কথা জিজ্ঞেস করলে হবে, এক কথা অ্যান্সার দেবো, প্রমোশন করা। আচ্ছা, সো এইটা 2013 অথবা 14-এর দিকে এমন হয়েছে যে গুগল তাদেরকে বেসিক্যালি র্যাঙ্কে দেওয়ার চেষ্টা করতো যার ব্যাকলিঙ্ক যত ভালো, যার অফ পেজের স্ট্রেন্থ যত ভালো। কিন্তু 15 সালের পর থেকে গুগল একটু সিকিউর হয়ে গেল যে তুমি যে অফ পেজ করতেছো বা ব্যাকলিঙ্ক করতেছো, এত এত লিঙ্ক ক্রিয়েট করতেছো তোমার প্রমোশনের জন্য, আমার আলটিমেটলি লাভটা কি? অ্যান্ড আমি থিঙ্ক করি আমার ইউজার ভিজিটারকে নিয়ে, তুমি আমার সেকেন্ড অল্টারনেটিভ সাবজেক্ট। তো যাই হোক, সো গুগল তখন কি করলো, অফ পেজ এসের উপর বা ব্যাকলিঙ্কের উপর ডিপেন্ডস করে র্যাঙ্কিং দিল না। সে কি করলো, তোমার মতো তুমি ব্যাকলিঙ্ক করো তোমার সেলের জন্য, বাট আমি কাকে প্রায়োরিটি দিব, কাকে দেওয়া শুরু করলো, কন্টেন্টকে। হ্যাঁ, যার কন্টেন্ট যত ভালো আমি তাকে র্যাঙ্কিংয়ে দেবো, এরকম। সো আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে কি ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিংয়ের কোনো ধরনের এফেক্ট পড়ে? র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পড়ে না, কিন্তু আমার সেলের ক্ষেত্রে অনেক বেশি এফেক্ট পড়বে। ঠিক আছে, অনেক বেশি ইউজার ভিজিটর আমরা চাইলে আনতে পারবো। হ্যাঁ, আচ্ছা, সো এই কথাটা এখানে বলা হচ্ছে, দেখেন আমরা আমাদের যে কম্পিটিটর আছে, আমাদের কম্পিটিটরের মধ্যে 10 জনকে, প্রথম 10 জনের আমরা অন পেজ জেনারেল অ্যানালাইসিস করলাম, অন পেজ করলাম, সব কিছু ডান। এখন আমি বোঝার চেষ্টা করবো যে অফ পেজের স্ট্রেংথ কতটুকু, মানে সে যে ব্যাকলিঙ্ক করেছে বা তার প্রমোশন কতটুকু কি করেছে, এটা তো আমাদের অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, ওই জিনিসটা আমরা দেখব। তো দেখার আগে এই দেখেন এখানে বলা হচ্ছে 2টা লিঙ্কসের কথা। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমরা নিজেরাও যখন ব্যাকলিঙ্ক করব এই বিষয়গুলো মাথায় রাখবো, এগুলো যদি সব ওকে থাকে তাহলে আমরা ব্যাকলিঙ্ক করব, আদারওয়াইজ আমরা কোনোভাবে ওই ওয়েবসাইটের সাথে ব্যাকলিঙ্ক করব না, মানে ওই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করব না কোনোভাবে। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি লিঙ্ক 2 প্রকার। আই রিপিট, লিঙ্ক 2 প্রকার। লিঙ্ক হচ্ছে একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল, অথবা ইনবাউন্ড অথবা আউটবাউন্ড, এতটুকু আমরা জানি না প্রিভিয়াসলি। আচ্ছা, কিন্তু ব্যাকলিঙ্ক কয় প্রকার? ব্যাকলিঙ্ক হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। হ্যাঁ, আচ্ছা, ডু ফলো হচ্ছে ভিজিটর মেন গোল, নো ফলো তো ভিজিটর মেন গোল, তো বোথ জায়গায় সেম, আমার টার্গেট হচ্ছে ভিজিটরকে নিয়ে আসা, এটা আমার মেন গোল। আচ্ছা, ডু ফলোতে ডিরেক্ট র্যাঙ্কিং জুস পাস হয়, নো ফলোতে ডিরেক্ট কোনো ধরনের র্যাঙ্কিং জুস পাস হয় না। ডু ফলো আমরা 60% করতে পারবো, অ্যান্ড নো ফলো আমরা 40% করতে পারবো। এখন র্যাঙ্কিং জুসটা বা লিঙ্কিং জুসটা কি বেসিক্যালি? আচ্ছা, ধরেন তো আমাদের কান্ট্রিতে বা যে কোনো কান্ট্রিতে সবচেয়ে বেশি পাওয়ার হোল্ড করে কোন পার্সন? প্রেসিডেন্ট না, রাষ্ট্রপতি, তারপর তো প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। যদি আমাদের দেশে আর ইন্ডিয়ার প্রেক্ষাপট ভিন্ন, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে বানায়, বাট ইউজুয়ালি যদি নর্মালি থিঙ্ক করি রাষ্ট্রপতি অথবা প্রেসিডেন্টের পাওয়ারটা সবচেয়ে বেশি, তারপর প্রধানমন্ত্রী, তারপর যে মন্ত্রী পরিষদ। আচ্ছা, এখন বলেন তো যে মন্ত্রীর পাওয়ার বেশি থাকে নাকি একটা মন্ত্রীর এপিএস এর পাওয়ার বেশি থাকে? মন্ত্রীর পাওয়ার বেশি থাকে, ঠিক, মানে যদি থিঙ্ক করি, কিন্তু বাস্তবতা এটা এপিএস এর পর মন্ত্রীর থেকে বেশি থাকে, কজ মন্ত্রীর অত টাইম থাকে না যে সব কিছু সে অবজার্ভ করবে বা কিছু করবে। এপিএস তাকে যেটা দেখায় সে সেটাই দেখে, এপিএস যেটা বলে সে সেটাই বলে, এপিএস যা শোনায় সেটাই সে শোনায়। হ্যাঁ, এক্সাম্পলটা তার রিজন বলতেছি। তো তারপর হচ্ছে কথাটা, কোনো কারণে যদি মন্ত্রীর ভালো হয় তাহলে কি এপিএস এর ভালো হবে না খারাপ হবে? 100% ভালো হবে। মন্ত্রীর পাওয়ার ভালো তো এপিএস এর পাওয়ার হবে। কোনো কারণে মন্ত্রীর কোনো প্রবলেম হইলো, অ্যাজ এ 5th অগাস্টের কথা যদি আমরা বলি, তাহলে তার এপিএস এর কি ঝামেলা হবে কি হবে না? একদম ঝামেলা হয়ে যাবে না? সো বিষয়টা হচ্ছে ডু ফলো নো ফলোর ক্ষেত্রে সেম। ডু ফলোটা হচ্ছে কি, যে আমি যে সাপোজ শাফি স্যারের ওয়েবসাইটে যে একটা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলাম, লিঙ্কের মধ্যে আমি বললাম যে স্যার আমাকে ডু ফলোর অ্যাক্সেস দেন। সে যদি ডু ফলোর অ্যাক্সেস দেয়, সাপোজ তানজিদ হচ্ছে গুগল, সে যখন ডু ফলোকে অ্যাকসেপ্ট করলো, সে কি বলতেছে, ডু ফলোকে অ্যাকসেপ্ট করা মানে গুগলকে বলতেছে যে আমার কন্টেন্টটাও মোটামুটি ভালো, রেফার করতেছে, রেফারেন্স দিচ্ছে যে আমার ওয়েবসাইট সাপোজ বেবি আইটেম, আমি শাফি স্যার একটা বেবি আইটেম, সেখানে যে ডু ফলোটা করলাম, গুগলকে ডু ফলো যখন করছে, গুগল বুঝতে পারছে যে শাফি স্যার বলতেছে যে তার রিলেভেন্সে যে আমার ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটের কন্টেন্টও ভ্যালুয়েবল, আমার ওয়েবসাইটের কন্টেন্টও ইনফরমেটিভ, আমার ওয়েবসাইটের কন্টেন্টটাও ভালো। সো গুগল কি করবে, তার যদি জায়ান্ট একটা সাইট হয়, সে র্যাঙ্ক করলে আমিও র্যাঙ্ক করব, সেটা হচ্ছে ডু ফলো র্যাঙ্কিং জুস পাস হচ্ছে। মানে অ্যাজ লাইক এ কাছের যদি বলি একদম ক্লোজ ব্রাদারহুড টাইপের, যে আমার ভালো হলে আমি ডু ফলো দেবো, তোমার ভালো হবে। ঠিক তেমনভাবে শাফি স্যার যদি আবার পেনাল্টি খায়, সেক্ষেত্রে আমিও পেনাল্টি খাবো। বুঝতে পেরেছি বিষয়টুকু? আর নো ফলোতে কোনো ধরনের র্যাঙ্কিং জুস পাস হয় না, তখন শাফি স্যার বলবে আমি নর্মালি জাস্ট লিঙ্ক অ্যাকসেপ্ট করছি, ডু ফলো দেয় নেই, নো ফলো। এখন তার ভালো হোক খারাপ হোক আমি জানি না,
আমি খালি লিঙ্ক নিয়ে নিছি, লিঙ্ক আর্ন করেছি, জিনিসটা হচ্ছে এমন। বাট ডু ফলোর ক্ষেত্রে তিনি যেমন ভালো করলে আমার ভালো, আমি খারাপ, তিনি খারাপ করলে আমার খারাপ, ঠিক তেমনই আমার যদি আবার কোনো ফল্ট থাকে সেও ফল্ট হবে, তিনিও পেনাল্টি খাবে। কোনো ধরনের ইস্যুস নাই, নো ফলোতে জাস্ট লিঙ্ক অ্যাকসেপ্টেবল, আমার খারাপ হলে আমারই খারাপ। কিন্তু ডু ফলোর ক্ষেত্রে কোনো একজনের ভালো হলে আরেকজন ভালো হবে, কোনো একজনের খারাপ হলে আরেকজনের খারাপ হবে। বিষয়টা বুঝতে পেরেছে? পুরো জড়িত, ঠিক আছে। সো এই এক্সাম্পলটা দিলাম একটু ক্যাজুয়ালি, জাস্ট এই যে এই এক্সাম্পলটা আমরা নতুন দেওয়া শুরু করছি 5th আগস্টের পর থেকে, একদম ক্যাচ করে ধরা যায়। হ্যাঁ, এরকম ডু ফলো। এখন আমরা যখন অন পেজে অফ পেজের ক্লাস করবো তখন দেখবো যে কয় টাইপের লিঙ্ক আমরা কয় % পর্যন্ত করতে পারি। ডু ফলোটা আবার খারাপ না, নো ফলোটা আবার খারাপ না, ডু ফলোটা আবার বেশি এফেক্টিভ। ডু ফলোটা কিন্তু পেইড থাকে, আপনি যে আমাকে অথরাইজ করতেছেন বা রেফারেন্স দিচ্ছেন, আপনি কিন্তু খামাখামাকি দিবেন না, আপনি আমার থেকে কন্টেন্টও নেবেন ফ্রি, আবার এক্সট্রা চার্জও করবেন। আমরা অফ পেজে বুঝতে পারবো যে তুমি এক একটা ডু ফলোর জন্য আমাকে $30 দিবা, $20 দিবা, তাহলে আমি তোমাকে ডু ফলো দেবো, প্লাস কন্টেন্টও ফ্রি পাবে, এরকম। হ্যাঁ, সো এতটুকু ডু ফলো নো ফলো আপাতত বুঝতে পেরেছি, বিকজ অফ পেজের উপর বেসিক্যালি আমাদের পুরো ক্লাসে আছে। বনি ম্যাম কোথায় যাচ্ছে? ঘুমাচ্ছি না তো? ঠিক আছে। তারপর হচ্ছে গুড ব্যাকলিঙ্ক প্রোফাইল ওয়েবসাইট ফিচার্স, অর্থাৎ এই সকল থিংসগুলো যদি আমার সাথে মিলে, আমার সাথে যায়, তবে আমরা সাথে সাথে ডু ফলো ব্যাকলিঙ্ক করব। যদি কোনো একটা কিছু না মিলে আমরা ভুলেও তার সাথে কোনো সম্পর্ক রাখবো না। অ্যান্ড আমরা ডু ফলো করছি ধরেন, এখন ডু ফলো করার পর আমরা কিছুদিন পর অ্যানালাইসিস করব। যখন দেখবো যে তার বিপদ খুব কাছাকাছি, বিপদ মানে কি, গুগলের পেনাল্টি তার খুব সন্নিকটে, তখনই তার সাথে আমরা সব সম্পর্ক শেষ করে দেবো। আর যদি দেখি না সে ভালো পজিশনে আছে, তার সাথে আমরা সম্পর্ক পর্যাপ্তভাবে রাখবো। হ্যাঁ, এই যে আমরা এখন যেভাবে চেক করব ওভাবে চেক করব, ঠিক আছে, এরকম। তো সবার আগে কি বলছে যে ভিজিটর অথবা ট্রাফিক, এই দুইটা জিনিস সবার আগে আমার অ্যানালাইসিস করতে হবে। হ্যাঁ, সো এই দুইটা জিনিস আমি কিভাবে অ্যানালাইসিস করতে পারি বলেন তো? ধরেন কথার কথা চিকোতে যাই, আমরা ভিজিটর কিভাবে চেক করি বলেন তো, মনে আছে? স্টেট স্ক্রপ একটা, আরেকটা হচ্ছে সিমিলার ওয়েব। সিমিলার ওয়েব কি আমরা দেখেছিলাম? সিমিলার ওয়েব দেখেছিলাম না? ফার্স্ট আমার টার্গেট হচ্ছে সিমিলার ওয়েব, যদি কাজ না করে তখন স্টেট স্ক্রপ। হ্যাঁ, দেখেন 496.2K, অর্থাৎ 4,96,000 পার্সন মান্থলি ভিজিট করতেছে। ইনাফ না? সো আমি একটা থিঙ্ক করবো যে আমার ওয়েবসাইটে, আমি যে ওয়েবসাইটে লিঙ্ক ক্রিয়েট করতে চাচ্ছি, আমার টার্গেট হচ্ছে তার ওয়েবসাইট থেকে ভিজিটর আনা। তার ওয়েবসাইটে যদি ভিজিটর না আসে, তাহলে আমার ওয়েবসাইটে কই থেকে আসবে? হ্যাঁ, এরকম বুঝতে হবে। তো আমাদের অ্যাটলিস্ট মানে 5,000 ইউজার ভিজিটর থাকাটা ভালো মান্থলি। হ্যাঁ, এভারেজে 5,000 ইউজার ভিজিটর থাকাটা ভালো, এটা প্রথম বিষয়। আরেকটা, যদি আমার কোনোভাবে কোনো কিছু কাজ না করে, তখন আমি কই যাব? স্টেট স্ক্রপে। স্টেট স্ক্রপ আপনার একটা ডোমেইনের পুরো বায়োডাটা বলে দেবে, যে সে কবে থেকে আছে, কি আছে, কবে এক্সপায়ার হবে, সব কিছু। এই দেখেন 4K বলতেছে, 5K বলতেছে ডেইলি ভিজিটর। হ্যাঁ, এভারেজ আর কি বলছো, আর এটা ডেইলি ভিজিটর 5K, ইনাফ। হ্যাঁ, গেল। তারপরে থিংসে যদি আসি, তারপরে থিংসটা হচ্ছে কন্টেন্টে এখানে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে কন্টেন্ট ইউনিকনেস, আর একটা হচ্ছে কন্টেন্ট রিডায়াবিলিটি। হ্যাঁ, ইউনিকনেস মানে কি, কন্টেন্টে কোনো ধরনের কপিরাইটের ইস্যু আছে কি না, এটা আমরা দেখবো। এটা আমরা কই থেকে দেখবো বলেন তো? কপিরাইট আছে কিনা, ডুপ্লিকেট, এক্স্যাক্টলি। আর রিডায়াবিলিটি স্কোর বা কন্টেন্ট কতটুকু রিডায়াবল, এটা কই থেকে দেখবো? হেমিংওয়ে অ্যাপ থেকে। হেমিংওয়ে অ্যাপ মনে আছে? কোনোভাবে 8-এর উপরে যাওয়া যাবে না, 8 পর্যন্ত যদি থাকে তাহলে ওকে। এখন কন্টেন্টে যে ইউনিকনেস দেখতেছি, রিডায়াবিলিটি কার কন্টেন্টে দেখতেছি? আমার, বলেন তো? না, কিন্তু আমার যে কম্পিটিটর আছে তার কন্টেন্ট, আমি যে ওয়েবসাইটে, যে ওয়েব পেজ, অর্থাৎ আমার সাথে যে টপিকটা মিলছে। সাপোজ আমি বেবি স্ট্রলার নিয়ে কাজ করব, তাহলে আমি যার সাথে লিঙ্কিং করব যে ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটেও কি বেবি স্ট্রলার কন্টেন্ট থাকতে হবে না? কন্টেন্ট না থাকলে কি আমি করব? আর যদি কিচেন কন্টেন্ট থাকে, তাহলে কি ওই ইউজার ভিজিটর আমার ওয়েবসাইটে আসলে লাভ হবে? ও আসছে ব্লেন্ডার কিনতে, লিঙ্কে ক্রিয়েট করছে, স্ট্রলার নিয়ে এসে করছে, তার বেবিই নেই, ফর এক্সাম্পল। হ্যাঁ,
তাহলে কিন্তু লাভ নেই। আমার নিশ ওরিয়েন্টেড হইতে হবে, টপিক ওরিয়েন্টেড হইতে হবে, কন্টেন্ট মিল থাকতে হবে, দেন যে আমি কন্টেন্ট করবো। সো ওই কন্টেন্টটাও রিডাবিলিটি দেখতে হবে, কন্টেন্টের ইউনিকনেস দেখতে হবে। আমি আজকে লিঙ্ক ক্রিয়েট করে আসলাম, আফটার টুমোরো দেখলাম কন্টেন্টটা কপি করে আনছে, রিডাবিলিটি নেই, গুগল সাথে সাথে পেনাল্টি দিছে, আমারও প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, সো এভাবে অ্যানালাইসিস করবো, পারা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে ডিএপিএ। ডি এর ফুল মিনিং যেন কি? ডোমেন অথরিটি। পি এর ফুল মিনিং কি? পেজ অথরিটি। এক্স্যাক্টলি। সো ডোমেন অথরিটি অ্যান্ড পেজ অথরিটি অথবা ডিএ অ্যান্ড পিএ আমরা কতর কথা বলেছিলাম বলেন তো? মিনিমাম 40। মিনিমাম 40। হ্যাঁ, মিনিমাম 40 লাগবেই। কখন? যখন আমরা নিজেরা আর কি অ্যানালাইসিস করতেছিলাম যে 40 নিচে কারা কারা আছে তাদের টার্গেট করেছিলাম। বাট এখন তো আমি ভালো চাচ্ছি একটা ওয়েবসাইটের, মিনিমাম 20 থাকতেই হবে। 20-এর নিচে হইলে আমরা ওয়েবসাইটের সাথে কোনোভাবে ব্যাক বোধ হ্যাঁ, এর আগেরটা তো ডিএপিএ ছিল বোধ, যে কোনোভাবে যদি 20-র নিচে থাকে তার সাথে আমরা কোনো সম্পর্কই রাখবো না, কোনো সম্পর্কতে যাবোই না। ঠিক আছে, তবুও যাবো না। পিএটাই তো আমার মেন, পেজ অথরিটি। পেজের মধ্যে থাকে কন্টেন্ট। আমরা ডোমেনের ক্ষেত্রেও বলেছিলাম না, ডোমেন তো এভাবেই বেশি থাকবে কম থাকবে, কিন্তু আমরা পিএকে টার্গেট করব, পেজ অথরিটি, পেজ র্যাঙ্ক করে। হ্যাঁ, এরকম। সো মিনিমাম 20 আমার লাগবেই। 20-র নিচে যদি কোনো কারণে হয় সেক্ষেত্রে কি আমরা তার সাথে কোনোভাবে কোনো কিছু ইন্টাগ্রেট করব বা কোনোভাবে কিছু করব? কোনোভাবে করব না, কোনোভাবে ব্যাকলিঙ্কও করব না। তারপর হচ্ছে রিলেভেন্সি, নিশ ওরিয়েন্টেড। এটা কি বলেন তো? অবশ্যই আমি যার সাথে চাচ্ছি যে আমি লিঙ্ক করব বা যার সাথে ব্যাকলিঙ্ক করব, সেক্ষেত্রে অবশ্যই তার যে নিশটা অথবা তার যে প্রোডাক্টটা আছে তার সাথে আমার রিলেভেন্সি কিন্তু থাকতে হবে। অর্থাৎ বেবি আমার নিশ, বেবি আইটেম, বেবি ওয়েবসাইটে যাব, কিচেন আইটেমে যাব। রিলেভেন্সি মানে হচ্ছে রিলেভেন্ট করা, মানে মিল। হ্যাঁ, এটা মানে বেবি হলে বেবি আইটেম। রিলেভেন্স মানে হচ্ছে আপনার নিশটা, যে আপনার যে প্রোডাক্ট আছে ওটার সাথে যেন মিল থাকে। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওইটা। ট্রাস্ট। আচ্ছা, এখন আসি দুইটা থিংস, স্প্যাম স্কোর অ্যান্ড ট্রাস্ট রেশিও। স্প্যাম স্কোরটা কি? ওই যে বললাম যে আমরা তাহলে কিভাবে বুঝবো যে ওর পেনাল্টি খুব সন্নিকটে, যে কোনো সময় পেনাল্টি খাবে, এটা আমরা কার থেকে বুঝবো? স্প্যাম স্কোর। গুগল কি করে? পেনাল্টি দেওয়ার আগে একটা স্কোর করে, যে তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি, বারবার ওয়ার্নিং দিচ্ছি, বারবার ওয়ার্নিং দিচ্ছি। যখন জিনিসটা ওয়ার্নিংটা সে না মানে তখনই সে তাকে পেনাল্টি দিয়ে দেয়। হ্যাঁ, গুগল এতটাই স্ট্রিক্ট না। অ্যান্ড আপনাদের বলা হয়েছিল না যে গুগলের আপডেটের ক্লাস আছে, অ্যালগোরিদম আপডেট সামথিং এরকম কাইন্ড অফ ক্লাস আছে। তো তখন আমরা দেখবো আর বোঝার চেষ্টা করবো, গুগল প্রতি বছর জুন জুলাইয়ে আপডেট দেয় যে তুমি এটা করো, এটা করবা না, এটা করবা, এটা করবা না, এটা করলে আমি তোমাকে র্যাঙ্ক দেবো, এটা করলে না করলে তোমাকে আমি পেনাল্টি দেবো, এটা করলে, এরকম। সো সে প্রতি ইয়ারে জুনের মধ্যে একটা করে আপডেট দেয়, দেওয়ার পর 6 মান্থস টাইম দেয় যে তোমাদের টাইম দিয়ে দিলাম, ঠিক করো। 6 মান্থস সে কিচ্ছু বলে না। জানুয়ারিতে যে সে পেনাল্টি দেয় টানা 6 মাস, তারপর আবার নতুন আপডেট দেয়, আবার সময় দেয়, আবার পেনাল্টি দেয়, এরকম করে আর কি প্রসিডিউরটা হয়। হ্যাঁ, আচ্ছা, স্প্যাম স্কোর। এখন স্প্যাম স্কোরটা তো বুঝতে পেরেছি। এখন স্প্যামটা কি কি কারণে হয় এটা কোয়েশ্চেন হতে পারে না? এখন কোনো কারণে আপনার রিলেভেন্সি নিশের সাথে, আপনার নিশের সাথে রিলেভেন্সি নাই, আপনি এমন একটা ওয়েবসাইটে যে ব্যাকলিঙ্ক করে আসলেন, তাহলে সেটা কি স্প্যামই না? 100% গুগলের বটের কাছে স্প্যামই, ইউজার ভিজিটরের কাছে স্প্যামই। তারা কনফিউজড, ঠিক না? তারা বুঝতেই পারতেছে না যে টার্গেটটা কি আমার। আচ্ছা, এখন একদিনে আপনি ব্যাকলিঙ্ক মানে হচ্ছে প্রমোশন করা, মানলাম। একদিন আপনি 1000 ব্যাকলিঙ্ক করলেন, জিনিসটা কি? কাইন্ড অফ স্টাফিং হচ্ছে না, স্ক্যামিং হচ্ছে না? তখন গুগল সেটাকে স্প্যামিং হিসাবে ধরে, যে একদিনে এত কেন, তুমি আস্তে আস্তে করো, তুমি একদিনে কেন করতেছো এত করো। সো এরকম কিছু কিছু কারণ। আবার কন্টেন্টের সাথে যদি আমার কিওয়ার্ডের কোনোভাবে ইন্টেন্ট ফুলফিল না হয় বা ম্যাচিং না হয়, সেক্ষেত্রেও কী হয় বলেন তো? স্প্যামি হয় গুগলের চোখে। অ্যান্ড গুগল কী করে? স্প্যাম স্কোরটা দেয়। এখন এখানে ম্যাক্সিমাম স্প্যাম স্কোর কত দেওয়া আছে? 30%। 30 পর্যন্ত গেলে 100% গুগল পেনাল্টি দিয়ে দিছে, এতটুকু মাথায় নেব। কিন্তু আমরা 30% পর্যন্ত কিন্তু যাব না। কেন যাব না? আমরা 15 পর্যন্ত, 15 পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। 15-র পর আমরা যখন মানে 15% সেই স্প্যাম স্কোর দিয়ে দিতেছে, তারপর আমরা একটু বোঝার চেষ্টা করবো, আচ্ছা এখন আমি তাকে নিয়ে নোটিস করা উচিত। তখন আমরা কই যাব? 16-এ গেছে কোনো কারণে, ওকে 17-এ গেছে, 18-এ যখন হয়ে যাবে তার সাথে সব সম্পর্ক শেষ। হ্যাঁ, কোনোভাবে তার সাথে আর কোনোভাবেই মানে রিলেভেন্সি আমরা রাখবো না, কোনোভাবে আমরা ইন্টিগ্রেশন রাখবো না, সাথে সাথে সব লিঙ্ক সরায় ফেলতে বলবো তাকে, বা নিজে আমি সরায় ফেলবো। স্প্যাম স্কোরটা বুঝতে পেরেছে। এখন এটা কই থেকে চেক করব? ঠিক আছে। সো আগে এরকম হইতো যে মস কিন্তু আমাদের স্প্যাম স্কোর দিত,
মজ কিন্তু আমাদের ডিএপি দিত, কিন্তু এখন তো আর কি মানে সবাই আর কি একটু কমার্শিয়ালে চলে গেছে। সো ধরেন একটু লগ ইন করে নিই, পাসওয়ার্ডটা ভুল না বললে হয়েছে। আচ্ছা, কেউ কি দেখেছিলেন এই কথাটা, স্প্যাম স্কোর এমন কিছু দেখেছিলেন? কোথাও দেখেছিলেন? কারণ স্যার দেখাইছে, যতটুকু দেখাইছে অতটুকুই দেখবো, এরকম টাইপের। হ্যাঁ, আল্লাহ, আমি বলছি যতটুকু দেখাবো অতটুকু কি দেখবেন, যতটুকু দেখাবো যা দেখাইছি ওইটার ইন ডেপথ দেখেন, ওইটার বাইরে দেখেন না, এটা বলছি। কিন্তু যতটুকু দেখাইছে আচ্ছা, কেউ কি এটা দেখেন, এই যে দিয়ে দিচ্ছে পিয়ে দিচ্ছে, এই যে স্প্যাম নামে একটা কথা আছে, লিঙ্ক আছে, এগুলোর কথা বলছে। কি সুন্দর অ্যান্সার, আল্লাহ। না ঠিক আছে, আই অ্যাপ্রিসিয়েট, বাট ওটা তো ওনার জন্য বেশি বলা ছিল, উনি তো একটু বেশি দেখতো। ওনাকে যদি মজ দেখাতাম, সে বলতো স্যার মজের একটা আলটারনেটিভ ওইটা কি, এটার জন্য আর কি বলা। সো এখান থেকে যদি আমরা আসি, স্প্যাম স্কোরটা বুঝতে পেরেছি। মজ কিন্তু আমাকে ডেটা দিচ্ছিল, বাট এখন কিন্তু দিচ্ছে না। দিচ্ছে না। এটা আলটারনেটিভ কি হইতে পারে? ডিএপিএ চেকার। ডিএপিএ চেকার এটাও কিন্তু আমার মজেরই কাইন্ড অফ প্রপার্টি। এই দেখেন ডিএপিএ চেকার। আচ্ছা, এটা ডিরেক্টলি এসে পড়ছে। এই দেখেন ডিএপিএ চেকার লেখার পর ফার্স্টে যেটা আসবে ডিএপিএ চেকার মজ। হ্যাঁ, মজের প্রপার্টি, এখানে আমরা আসবো। আসার পর এই সাইডে কি করব? ইউআরএল অথবা ডোমেইন দিব। বলেন তো আমরা কি পুরাটা দিব নাকি শুধু স্পেসিফিক? কিন্তু এখন যদি আমি বলি আমি পুরাটা দিব, কেন এখন পুরোটা দিব? আমি তো ব্যাকলিংকের জন্য অ্যানালাইসিস করতেছি, তারপর ওয়েবসাইটটার কি অবস্থা। হ্যাঁ, তখন আমি তার ডোমেইন অ্যান্ড ডোমেইন এক্সটেনশনটা যদি দেই, তারপর আমরা একটা রোবট চেক ডিএপিএ, দেখেন তো স্প্যাম স্কোর আছে, তাকে বিলিভ করার মতো যায়। দেখেন তো তার কতগুলো ব্যাকলিঙ্ক আছে, বুঝতেছেন? আচ্ছা, ওনার বায়োডাটাটা যখন বের করেছিলাম, দেখেছিলাম না কত বছর আগের ওয়েবসাইট, এরকম একটা জায়ান্ট ওয়েবসাইট। সো স্প্যাম স্কোরটা বের করতে পারবো, ওনাকে কি বিলিভ করার মতো পারসন করা যায়। আচ্ছা, এতটুকু ডান। স্প্যাম স্কোর কীভাবে বের করবো বুঝতে পেরেছে? ডান। ডোমেন পিএডিএ এতটুকু, এই তিনটা জিনিস লেয়ার কমপ্লিট করে দিব, পারবো? ওকে, আমরা আরেকটা জিনিস দেখে আসি, চলেন। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ট্রাস্ট রেশিও। হ্যাঁ, কতটুকু বিশ্বাস করা যায়, ঠিক না? এটা একটা ফর্মুলাও দেওয়া আছে, ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। যদি মিনিমাম 0.5 থাকে অথবা 0.5-এর উপরে থাকে, তখনই আমরা তাকে বিলিভ করতে পারবো। এটা যদি হিউম্যান বিংয়ের ক্ষেত্রে হতো তাহলে কতটা ভালো হইতো না? যেটা এমন কেউ আছে যে টেস্ট করতেন? সবাই করতো, ইভেন দা আমি, মানে সবাই, ঠিক না? হিউম্যান বিং। এটা হলে অবশ্যই ভালো হতো, কিন্তু কিছু জিনিস তো আল্লাহ পাক নিজের হাতে রেখেছেন। সো ট্রাস্ট রেশিও, অর্থাৎ যে আমরা একটা ওয়েবসাইটকে বিলিভ করতে পারবো কি পারবো না, যে তাকে বেসিক্যালি তার সাথে যে ব্যাকলিং করবো সে কি বিশ্বস্ত কিনা। সো এটা দেখার জন্য আমাকে বলে দিয়েছে কোথায়, majestic.com-এ যাইতে হবে, অ্যান্ড সেখানে একটা ফর্মুলা হচ্ছে ট্রাস্ট রেশিও ডিভাইডেড বাই সাইটেশন, ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। সো আমি যদি এখান থেকে majestic.com-এ আসি, majestic.com-এ আসলাম, তারপর এখানে কি করলাম, আমি জাস্ট ডোমেইন নেমটা দিয়ে দিলাম, দিয়ে আমি সার্চ করলাম। দেখেন ও আমাকে ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো বলে দিচ্ছে না সব কিছু, ট্রাস্ট ফ্লো সাইটেশন ফ্লো। তো আমার সূত্রটা কি ছিল? ট্রাস্ট ফ্লো ডিভাইডেড বাই সাইটেশন ফ্লো। যদি আমরা করি 40 ডিভাইডেড বাই 46, 40 ডিভাইডেড বাই 46 ইজ ইকুয়াল, সরি 0.8। বিশ্বাস করার মতো? বলেন তো। হ্যাঁ, বিলিভ করতে পারবো। আমাদের টার্গেট ছিল মিনিমাম 0.5 লাগবে। হ্যাঁ,
হ্যাঁ হইতে হবে, হ্যাঁ 0.5 এর নিচে নামা যাবে না, 0.5 এর উপরে গেলেই হয়েছে। সো বুঝতে পেরেছি বিষয়টুকু। সো এই ফাইলটা আমি শেয়ার করে দেবো, এখানে এই কথাগুলো লেখা আছে, একটু জাস্ট পড়ে নেবো যেটা আমি এখন বললাম। পারা যাবে? পারা যাবে না? সো নেক্সট ক্লাসে আমি কম্পিউটার অ্যানালাইসিস পুরো করে দেবেন, যেহেতু একদিন গ্যাপ। সবাই নেক্সট ক্লাসে একটু পসিবল হইলে 8টা-10-এর মধ্যে আসার চেষ্টা করবো, হ্যাঁ। বিকজ পরশু দিন আমরা অ্যাডভান্স ওয়েবসাইট ডিজাইন দেখবো, একটু টাইম নিয়ে দেখার ইচ্ছা আমার, হ্যাঁ। যে একটু টাইম নিয়ে আমরা একটু দেখলাম, কথাবার্তা বললাম, যেহেতু ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করবো, করে প্রয়োজনে আমাদের যদি তাড়াতাড়ি ক্লাস শেষ হয় ইস্যুস নেই, কিন্তু তাড়াতাড়ি যেন শুরু করতে পারি, যেন আমার টাইমের ব্যারিয়ার না হয়, যে আমি যদি শেষ না করতে পারি তাহলে প্রবলেম, হ্যাঁ। ঠিক আছে।